আমার এই বৌমাটাকে নিয়ে আমি আর পারছি না। কেন যে এই ফুচকা পিজা পাগল বৌমাকে নিয়ে আসলাম কে জানে। সত্যি। এই মদন, মদন, কি রে তুই কোথায় গেলি? আরে তোর বউকে কিছু বল, এইরকম ভাবে ফুচকা পিজা খেয়ে খেয়ে একদিন না একদিন আমাদের পথে বসিয়ে দেবে। তুই যদি কিছু না বলিস তাহলে এবার কিন্তু আমি বলা শুরু করব। আর তুই খুব ভালো করেই জানিস আমি যখন বলা শুরু করব তখন আমাকে আর কেউ থামাতে পারবে না। মা, তুমি প্রিয়াঙ্কাকে কিছু বলো না। তুমি তো জানো প্রিয়াঙ্কার বাবা নেই, আর তাছাড়া ছোটবেলা থেকে ভালো মন্দ কিছুই খেতে পাইনি। ও যদি শ্বশুরবাড়িতে এসে এরকম খেতে চাইছে তাহলে খাক না। দেখ খোকা, বৌমাকে আমি কোনো কিছু খাবার জন্য বারণ করছি না। আমি চাইছি বৌমা যা খাবে সেটা যেন প্রোটিন হয়। আর তাছাড়া আজ বাদ কাল বৌমা সন্তানের জন্ম দেবে, তখন এই ফুচকা পিজার কারণে অনেক বড় ক্ষতি হতে পারে। তাই আগে থেকেই আমি তোকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমার বৌমাকে বলে দেখবো এত ফুচকা পিজা খেতে বারণ করব। ঠিক আছে, এবার তুমি খুশি তো? আমার খুশি না খুশিতে কারোর কোনো যায় আসে না। দেখ, আমি তোদের সকলের ভালোই চাই, তাই জন্য আমি তোদেরকে এই কথা বলছি। আর এত ফুচকা খাওয়া ভালো না। বৌমা যা পরিমাণে ফুচকা খায়, যদি ওই টাকাটা রেখে দেয় তাহলে তো বাড়ি সাজবার অনেক কিছু জিনিসপত্র চলে আসবে। কিন্তু বৌমা তো আমার কোনো কথা বুঝতেই চায় না। অঞ্জলি দেবী তার ছেলে মদনকে এইসব কথা শোনাচ্ছিল। আসলে অঞ্জলি দেবীর বৌমা প্রিয়া, সে ছিল ফুচকা পিজা পাগল। মানে তাকে যতই ফুচকা পিজা দেওয়া হোক না কেন সে ততই খেয়ে নিত। একেবারের জন্য বলবে না যে তার পেট ভরে গেছে। অঞ্জলি দেবী তার ছেলে মদন এবং বৌমা প্রিয়াকে নিয়ে শ্যামলপুর গ্রামে বসবাস করে। প্রিয়ার বাবা ছিল না, সে ছোটবেলা থেকেই তার মায়ের কাছে মানুষ হয়েছে। তাই সে যখন যা বলতো তার মাকে, তার মা সেটা খেতে দিতে পারতো না। এই কারণে প্রিয়া তার শ্বশুর বাড়ি এসে মনের মতো যখন যা ইচ্ছা তখন তাই খেয়ে বেড়াচ্ছে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন, বৌমা, তোমার হাতে এত বড় কিসের প্যাকেট? কি আছে এর ভিতরে? কই, এটা আবার অত বড় কোথায়? এটা তো ছোটখাটো একটা প্যাকেট। আসলে আমি কিছু অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসেছে। ও, তাহলে তুমি কি অর্ডার দিয়েছিলে? কই দেখি, আমাকেও দেখাও। না না, ও কিছু না, ও আমার কিছু দরকারি জিনিস, আপনার না দেখলেও চলবে। বৌমা, দেখি না, দেখলে কি এমন হয়ে যাবে? আমি কি তোমার জিনিস নিয়ে নেব নাকি না খেয়ে নেব? অঞ্জলি দেবী প্রিয়াকে একটু জোর করাতে তখন প্রিয়া সেগুলো দেখাতে বাধ্য হয়। আসলে প্রিয়ার হাতে যেই বড় প্যাকেটটা ছিল তাতে অনেকগুলো ফুচকা ছিল। মানে সেদিন প্রিয়াদের বাড়ির সামনে দিয়ে একটা ফুচকাওয়ালা যাচ্ছিল, আর তার থেকে সেই প্যাকেট ভর্তি ফুচকা প্রিয়া কিনে নিয়েছিল। আর তার সাথে সাথে যাবতীয় সব মাল মশলাও কিনে নিয়েছিল। আর যেটা ছিল সবচেয়ে পছন্দের জিনিস সেটা হলো পিজার সস। আসলে প্রিয়া শুধু ফুচকা খেতে ভালোবাসতো না, ফুচকাটাকে পুরোপুরি পিজার মতো বানিয়ে খেত। আর এইরকম খাওয়া দেখে সকলেই অনেক অবাক হতো। কি বৌমা, তুমি এতগুলো ফুচকা কিনে নিয়েছো? এত ফুচকা কি হবে? কে খাবে এত ফুচকা? দেখো বৌমা, এখন অন্তত তুমি একটু সাবধানে চলো, কারণ তোমার তো এই প্রথম মাস চলছে। এত টক খাওয়া কিন্তু ভালো নয়। তুমি যদি পরিমাণ মতো খাও তাহলে ঠিক আছে, কিন্তু এ যা দেখতে পাচ্ছি তাতে তো তোমার একদিনই জ্বর চলে আসবে। মা, আপনি কি সব বলছেন? আমার কিচ্ছু হবে না। আর তাছাড়া আপনি তো জানেন আমি কি পরিমাণে ফুচকা পিজা লাভার। আর এই কারণে ফুচকাওয়ালাকে দেখে আমি আর থাকতেই পারলাম না, তাই ছুটে গিয়ে ওনার কাছ থেকে সব ফুচকা কিনে নিলাম। হ্যাঁ, সেটাই তো তোমার কাজ। এছাড়া বাড়িতে তো আর কোনো কাজই নেই, শুধুমাত্র আমার খোকার টাকাগুলোটাই তোমার কাছে মেন কাজ হয়ে দাঁড়িয়েছে। দেখো বৌমা, এইরকম করলে কিন্তু চলবে না। আস্তে আস্তে খোকা তোমার পিছনে সব টাকা শেষ করে দিচ্ছে। এখন তোমাদের কিছুই মনে হচ্ছে না। যখন তোমাদের ডেলিভারির সময় টাকা লাগবে তখন কিন্তু আমার কাছে হাত পাততে এসো না, আমার কাছে তো একটাও টাকা পয়সা নেই। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের কোনো কথায় কান না দিয়ে প্রিয়া ফুচকার সেই বড় ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর সে খুশি মনে আনন্দের সঙ্গে ফুচকা পিজা বানিয়ে খেতে শুরু করে দেয়। আর এইভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। প্রিয়া প্রতিদিন ঠিক এইরকমটাই করত। বাড়ির সামনে দিয়ে ফুচকাওয়ালা গেলে তার কাছ থেকে ফুচকা পিজা বানিয়ে খেত। এমনই একদিন সে যখন এক ফুচকাওয়ালাকে ফুচকা পিজা বানিয়ে দেবার কথা বলে তখন সে প্রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হলো দাদা, আপনি আমার দিকে এরকম ভাবে তাকিয়ে রয়েছেন কেন? আমি কি কিছু ভুল চেয়ে ফেললাম? দেখুন, আমার কাছে ওইসব বিক্রি হয় না। পিৎজা তো অন্য দোকানে বিক্রি হয়, আমি তো শুধু ফুচকা বিক্রি করি, বুঝেছেন? দাদা, এই দেখুন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি ফুচকা দিয়ে কেমন ভাবে পিজাও বানানো যায়।
প্লেটে ফুচকাগুলো রেখে তার উপরে একটু পিৎজা সস, তার উপর যাবতীয় যা সস আছে তাই দিয়ে দিন। আর হ্যাঁ, পিৎজার মতো করে রাখুন, দেখবেন পিৎজার ফুচকা দুটোই খাওয়া হয়ে যাবে। আর একটা খাবারই 2 রকমের টেস্ট পাওয়া যাবে। এইরকম ভাবে প্রিয়া ফুচকাওয়ালাকে ফুচকা পিৎজা বানিয়ে দেখিয়ে দেয়। আর তখন ফুচকাওয়ালা সে একটা ভালো বুদ্ধি পেয়ে যায়। শান্তি করে ফুচকা খেয়ে প্রিয়া খুশি মনে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে প্রিয়া নিজের মনে মনে ভাবে, আমি কত সুন্দরভাবে ফুচকা পিৎজা বানিয়ে দিলাম। যদি আমিও এরকম ফুচকা পিৎজা রেসিপি করি তাহলে তো আমার কাছে সকলে খেতে আসবে। এবার থেকে আমি ফুচকা পিৎজা বিক্রি করব, সকলকে এক নতুন নতুন ফুচকা পিৎজা রেসিপি বানিয়ে খাওয়াবো। আর তখনই এরা সকলে বুঝতে পারবে ফুচকা পিৎজা কত সুস্বাদু হয়। প্রিয়া এইসব ভাবনা চিন্তা করে এসে ফুচকা পিৎজা বিক্রি করবার সিদ্ধান্ত নিয়ে নেয়। পরের দিন প্রিয়া তার শাশুড়ি মাকে বলে, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এটাতে আপনার খুব ভালো লাভ হয়ে যাবে। আসলে আমি ভাবছি এবার সব মানুষকে একটা নতুন রেসিপি খাওয়াবো, ফুচকা পিৎজা। তোমার এই রেসিপি বাজারে কেউই খাবে না, কারণ এইসব উল্টোপাল্টা খাবার তুমিই খাও আর অন্য কেউ খায় না। তাই এইরকম কোনো দোকান খুললে তাহলে তো চলবেই না। মা, কে বলেছে আপনাকে দোকান চলবে না? এখন এই যুগের মেয়ে ছেলেরা কি পরিমাণে ফুচকা পিৎজা লাভার আপনি কি জানেন? পিৎজার দোকানে শত শত ভিড়, আর ফুচকা ঠেলাগাড়ির সামনে তো বাপরে বাপ লাইন দিতে হয়। তাই আমি ভাবছি এবার আর আপনার কোনো ক্ষতি করব না, খুব ভালো লাভ করে দেব। ঠিক আছে, আমিও দেখবো তুমি আমার কত টাকা লাভ করতে পারো। ফুচকা পিৎজা বিক্রি করতে গিয়ে না আবার নিজেই খেয়ে বসে থাকো। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের কথাতে প্রিয়া কোনো পাত্তা না দিয়ে সে ফুচকা পিৎজা বিক্রি করার পুরোপুরি মাথা মেরে নেয়। সেদিন রাত্রেবেলা প্রিয়া মদনকে একটা ঠেলাগাড়ি জোগাড় করে দিবার কথা জানায়। তখন মদন বলে, দেখো পিয়া, কেউ যদি দেখে তাহলে সকলেই ভাববে যে টাকা পয়সা অভাবে তুমি এরকম করছো। আমি তোমাকে এই কাজটা করতে বলেছি। দেখো মদন, যে যা ভাবার ভাবুক, তাতে আমার কোনো যায় আসে না। আমি বিক্রি করব মানে আমি বিক্রি করব। আমি সকলকে আমার পছন্দের ফুচকা পিৎজা খাওয়াতে চাই। প্রিয়ার এই জেদের কারণে মদন আর তাকে না বলতে পারে না। তাই পরের দিন সকালবেলা মদন প্রিয়াকে একটা ঠেলাগাড়ি জোগাড় করে দেয়। সেই ঠেলাগাড়ি পেয়ে প্রিয়া অনেক খুশি হয়। তারপর বাজার থেকে ফুচকা কিনে নিয়ে এসে সে ফুচকা ভেজে নেয় এবং যাবতীয় মাল মশলা জোগাড় করে ফেলে। প্রিয়া খুব খুশি মনে ফুচকা পিৎজা বিক্রি করতে বেরিয়ে পড়ে। আজ আমি অনেক টাকা লাভ করব। এই ফুচকার পিৎজা দুটো একসঙ্গে আমি মানুষকে খাইয়ে দেখাবো। ওরা সকলে ঠিক আমার মতোই প্রশংসা করবে আর আমার মতোই ফুচকা পিৎজা লাভার হয়ে যাবে। খুশি মনে প্রিয়া বাজারে গিয়ে হাজির হয়। তারপর সে সকলকে নিজের দিকে আকর্ষিত করতে থাকে, চিৎকার করে করে সকলকে ডাকতে থাকে। ফুচকা পিৎজা এরকম একটা অন্য নাম শুনে কি খাবার, কি রকম খাবার, কেমন টেস্ট, এটা সকলেই দেখতে আসে। একের পর এক সকলেই প্রিয়ার কাছ থেকে ফুচকা পিৎজা খায় আর তারা খাবার পর প্রিয়ার অনেক প্রশংসাও করে। এইরকম ভাবে দেখতে দেখতে প্রায় 8 মাস কেটে যায়। প্রিয়া ছিল গর্ভবতী, তার জন্য তার শাশুড়ি মা তাকে বলে, বৌমা, আর তোমাকে ফুচকা পিৎজা বিক্রি করতে যেতে হবে না, তুমি অনেক টাকা লাভ করে ফেলেছো। দেখো, এবার যদি রাস্তাতে তোমার কিছু হয় তাহলে কি হবে? তুমি এখন গর্ভবতী, আর এই অবস্থায় বিক্রি করতে যাওয়া একদমই ঠিক হবে না। অঞ্জলি দেবীর সাথে সাথে মদন প্রিয়াকে ফুচকা পিৎজা বিক্রি করতে যেতে বারণ করে। তখন প্রিয়া তাদের কথা শুনে ঠিক বলেই মনে করে। তার কিছুদিন পরেই প্রিয়া হসপিটালে ভর্তি হয়। প্রিয়া এতদিনে ফুচকা পিৎজা বিক্রি করে যে টাকা রোজগার করেছিল সেই টাকাগুলো সব জমিয়ে রেখেছিল, আর সেই টাকাগুলো তখন মদনের হাতে তুলে দেয়। এইরকম ভাবে কিছুদিন পর প্রিয়া একটা কন্যা সন্তানের জন্ম দেয়। তাকে পেয়ে অঞ্জলি দেবী, মদন এবং প্রিয়া সকলে অনেক খুশি হয়। আর এইরকম ভাবে সেদিনের পর থেকে মদন প্রিয়ার কাজটা ধরে নেয়। যতদিন প্রিয়া বাড়িতে বসেছিল ঠিক ততদিন মদন তার কাজটাকে আরো এগিয়ে নিয়ে যায়। আর এইভাবে আস্তে আস্তে তাদের পরিস্থিতি আরো ভালো হয়ে যায়। এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। গঙ্গাধারপুর গ্রামে মোহিনী তার মা বিলকিস দেবী এবং তার বাবা কমলবাবুর সঙ্গে বসবাস করত। কমলবাবু পেশায় একজন কসাই ছিল। তার ছোটখাটো একটা মাটনের দোকান ছিল। সেখান থেকে সে যা টাকা রোজগার করত তাই দিয়ে সে তার সংসার চালাতো। একদিন মোহিনী তার বাবার সঙ্গে মাটন বিক্রি করতে যাবার জন্য জেদ ধরে।
বাবা, আজ আমিও তোমার সঙ্গে মাটন বিক্রি করতে দোকানে যাব। আমি দেখব তুমি কেমন করে মাটনগুলো কাটো। না না মা, তোকে যেতে হবে না। তুই স্কুলে যাবি তো? তুই যদি আমার সঙ্গে দোকানে যাস তাহলে তোর স্কুলটা কামাই হয়ে যাবে তো। না বাবা, আমি আজকে স্কুলে যাব না। আমি তোমার সঙ্গে মাটন বিক্রি করতে যাব। আমি দেখব তুমি কেমন করে মাটন বিক্রি করো। মোহিনী, তুই এই রকম জেদ ধরিস না মা। দেখ, তুই অন্য কোনো দিন তোর বাবার সঙ্গে চলে যাস। আজ তো তোর স্কুল আছে। যেদিন স্কুল ছুটি থাকবে তুই সেদিন যাবি। না মা, আমি আজকেই যাব। যদি বাবা আমাকে না নিয়ে যায় তাহলে আমি স্কুলেও যাব না। আচ্ছা ঠিক আছে, মেয়েটা যে কালে এতই বায়না করছে, আজ তাহলে তুমি তোমার মেয়েকে দোকানে নিয়ে যাও। কাল না হয় স্কুলে চলে যাবে। ঠিক আছে, চল তাহলে। ওখানে গিয়ে একদম দুষ্টুমি করবি না, চুপ করে আমার কাছে দাঁড়িয়ে থাকবি, কেমন? এই বলে সেদিন কমল বাবু তার মেয়েকেও মাটন বিক্রি করতে নিয়ে যায়। মোহিনীর জেদের কারণেই তার বাবা তাকে আর কিছুই বলতে পারে না। শেষমেশ তাকে নিয়ে যেতেই হয়। বেশ কিছুক্ষণের মধ্যেই কমল বাবু এবং মোহিনী মাটনের দোকানে পৌঁছে যায়। সেখানে গিয়ে কমল বাবু মাটনগুলো পিস পিস করে কেটে রাখছিল। তখনই একটা কাস্টমার আসে। তাকে কিরকম কি মাটন দিচ্ছিল এবং কিরকম করে কাটছিল সেগুলো এসব মোহিনী বসে বসে দেখছিল। কাস্টমারটা মাটন নিয়ে চলে যাবার পর মোহিনী তার বাবাকে বলে, বাবা, তুমি কি সুন্দর করে মাটনের পিসগুলো কাটছো। বাবা, একবার আমাকে দাও না, আমিও তোমার মতো ওইরকম করে কাটতে পারি কি দেখবো। না না মা, একদম নয়। মটন কাটা এই ছুরিটা অনেক ধার, তোর যদি হাত কেটে যায় তখন কি হবে? আর তুই তো এখন বাচ্চা, তোকে এসব কিছু করতে হবে না। মোহিনী তার বাবার কথা শুনে চুপ করে যায়। সে আর কিছুই বলে না। দেখতে দেখতে এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন মোহিনীর বাবার শরীর খুব অসুস্থ হয়ে পড়ে। সেই দেখে বিলকিস দেবী বলে, কি গো, তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে? হ্যাঁ, শরীরটা খুবই খারাপ লাগছে। আজ মনে হচ্ছে দোকানে যেতে পারবো না। কিন্তু এরকম ভাবে শুয়ে থাকলে তো হবে না, আমাকে দোকানে যেতেই হবে, না হলে আজ আমার কিছু রোজগার হবে না। কিন্তু তোমার যে শরীর খুবই অসুস্থ, তুমি তো উঠতেই পারছো না, দোকানে কিভাবে যাবে? না না, আজ বরং থাক, তোমাকে দোকানে যেতে হবে না। মোহিনী এইসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে তার বাবার মুখের দিকে তাকিয়ে বলে, মা, আজ আমি মাটন বিক্রি করতে যাব। আজ তো বাবা দোকানে যেতে পারবে না। বাবার জায়গায় আমি চলে যাই, তাহলে আমি মাটন বিক্রি করব। আর আমি তো বাবার দেখা দেখে সবকিছু শিখে নিয়েছি, কিরকম করে কি কাটতে হয়। না রে মা, তোকে যেতে হবে না। তুই তো এখন অনেকই ছোট, তুই পারবি না বিক্রি করতে। বাবা, আজ তোমার শরীর অসুস্থ, তাই আমি যাচ্ছি। না হলে তো তুমিই যেতে। যখন তোমার শরীর সুস্থ হয়ে যাবে তখন তুমি যাবে। এই বলে মোহিনী মাটন বিক্রি করার জন্য তার বাবার দোকানে চলে যায়। সেদিন মোহিনী তার বাবার মতো মাংস বিক্রি করতে থাকে এবং সে খুব সুন্দর করে মাংসের পিসগুলো কেটে কাস্টমারকে দেয়। এই দেখে কাস্টমারেরা বেশ খুশিও হয়। এইরকম ভাবে বেশ কয়েকদিন মোহিনী মাংস বিক্রি করার জন্য তার বাবার দোকানে আসতে থাকে। কিছুদিন পরেও মোহিনীর বাবার শরীর ঠিক না হওয়ার কারণে মোহিনীকে দোকানে আসতে হয়। তার ফলে মোহিনীর পড়াশোনাটাও ক্ষতি হয়ে যায়। দেখতে দেখতে প্রায় 8 মাস কেটে যায়। হঠাৎ করেই মোহিনীর বাবা মারা যায়। সেদিন মোহিনীর মা এবং মোহিনী কান্নায় ভেঙে পড়ে। মোহিনীর বাবা মারা যাবার পর থেকে মোহিনী সংসারের দায়িত্ব তার নিজের হাতে তুলে নেয়। সেদিন থেকে মোহিনী পড়াশোনা ছেড়ে তার বাবার দোকানে মাটন বিক্রি করতে যেত। দেখতে দেখতে মোহিনী বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছিল। সেই দেখে তার মা তাকে বলে, মোহিনী, দেখ মা, এবার তো তোর বিয়ের বয়স হচ্ছে। তোর বিয়েটা যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ আমার মাথার উপর একটা চিন্তা থাকবে। তুই যদি বিয়ের জন্য রাজি থাকিস তাহলে আমি তোর জন্য পাত্র দেখা শুরু করব। কিন্তু মা, তোমাকে একা ছেড়ে রেখে আমি কি করে যাব? দেখ মা, তুই আমার কথা চিন্তা করিস না। আমি মাটন বিক্রি করে আমার নিজের খরচটা বার করে নেব। মোহিনী তার মায়ের কথাতে রাজি হয়ে যায়।
সেদিন থেকে বিলকিস দেবী তার মেয়ের জন্য ভালো সম্বন্ধ দেখা শুরু করে। মোহিনীর জন্য অনেক বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু তারা যখন শোনে মেয়েটা কসায়, তখনই তার বিয়ের কাজ কেটে যায়। এই রকম ভাবে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন মোহিনী মাটন বিক্রি করছিল, ঠিক তখনই তার কাছে একটা বউ আসে। মোহিনীর মাটন কাটা দেখে এবং মাটনের পিসগুলো দেখে বউটার খুব পছন্দ হয়। সেদিনের পর থেকে বউটা রোজের মোহিনীর দোকানে মাটন কিনতে আসতো। বউটার সঙ্গে মোহিনী বেশ কিছুক্ষণ গল্প করত এবং তার সাথে খুব ভালো ব্যবহারও করত। একদিন বউটা মোহিনীকে জিজ্ঞাসা করে, বলছি তোমার কি বাড়িতে কেউ নেই? তুমি মাটন বিক্রি করতে আসো কেন? কাকি, এটা আমার বাবার দোকান ছিল। বাবা মারা যাবার পর থেকে এই দোকানে সব দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। এই রকম ভাবে তুহিনা দেবী মোহিনীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে তুহিনা দেবী মনে মনে ভাবে, মেয়েটাকে দেখে তো খুব ভালো বলেই মনে হচ্ছে। কসাই তো কি হয়েছে, মেয়েটার ব্যবহার খুব ভালো আর দেখতে শুনতেও খুব ভালো। আমি যদি ওই মেয়েটাকে আমার বাড়ির বৌমা করে আনি তাহলে তো খুব ভালো হবে। তুহিনা দেবী তার একমাত্র ছেলে রাহুলের সঙ্গে অজয়পুর গ্রামে বসবাস করত। রাহুল একটা অফিসে কাজ করত, সেখান থেকে সে বেশ ভালো টাকা বেতন পেত। রাহুলের বিয়ের বয়স হয়ে যাবার কারণে তুহিনা দেবীও তার জন্য মেয়ের সন্ধান করছিল। তাই মোহিনীকে দেখে তার পছন্দ হয়ে যায়। সেদিন রাহুল অফিস থেকে বাড়িতে আসতেই তার মা তাকে বলে, বাবা রাহুল, তোর জন্য একটা খুব ভালো মেয়ে দেখেছি। মেয়েটাকে দেখতে শুনতে খুব ভালো আর তোর সঙ্গে খুব ভালো মানাবে। ঠিক আছে মা, তুমি যে গেলে দেখেছো তাহলে ভালোই হবে। রাহুলের মুখে এই কথা শুনে তুহিনা দেবী খুব খুশি হয়। তাহলে চল আজকেই আমরা দুইজনে গিয়ে মেয়েটাকে দেখে আসি আর পাকা কথা বলে আসি। কি রে, তুই রাজি আছিস তো? ঠিক আছে মা, আমি তো বললাম। তুহিনা দেবী রাহুলকে মোহিনীর ব্যাপারে কিছুই বলেনি, কারণ রাহুল যদি জানতে পারে মোহিনী একজন কসাই তাহলে সে বিয়েতে রাজি হবে না। এই ভেবে তুহিনা দেবী রাহুলকে কিছুই বলেনি। সেদিন সন্ধ্যেবেলা রাহুল এবং তার মা দুইজন মিলে মোহিনীকে দেখতে মোহিনীদের বাড়িতে যায়। তুহিনা দেবীকে দেখে মোহিনী চিনতে পেরে যায়। কাকি, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। আপনি আমার বাড়ি জানলেন কি করে? ওই দোকানের সামনে এসে একটা লোককে জিজ্ঞাসা করেছিলাম, উনি আমাদেরকে দেখিয়ে দিল। মা, আমি তোমাকে আমার বাড়ির বৌমা করতে চাই, তুমি কি রাজি আছো? এই কথা শুনে মোহিনী একটু লজ্জা পেয়ে যায় এবং তখন তার মা বিলকিস দেবী বলে, আমি তো কবে থেকে আমার মেয়েটার জন্য পাত্রের সন্ধান করছি, কিন্তু আমার মেয়েটার ব্যবসার কারণে সবাই না করে চলে যাচ্ছে। ব্যবসা? মা, এই মেয়েটা আবার কিসের ব্যবসা করে? আরে তুই বুঝতে পারিসনি, ওর বাবা নেই, তাই ওকে এই সংসারটা চালাতে হয়। তাই হয়তো বিয়ের কাজ কেটে যাচ্ছে। তুই চুপ কর, আমি তোকে যা বলতে বলবো তুই তাই বলবি। ব্যাস, আর কিছু কথা জিজ্ঞাসা করবি না। এই বলেই তুহিনা দেবী বিলকিস দেবীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলতে থাকে। তারা দুইজনেই বিয়ে দেবে বলে ঠিক করে ফেলে। বেশ কয়েকদিনের মধ্যেও তাদের বিয়েও হয়ে যায়। বিয়ে করে রাহুল মোহিনীকে তার বাড়িতে নিয়ে যায়। বিয়ের কিছুদিন পর থেকে মোহিনী রোজ সকাল সকাল উঠেই তার বাবার মাটনের দোকানে মাটন বিক্রি করতে চলে আসতো। এইসব রাহুল কিছুই জানতো না। একদিন সকালবেলা মোহিনী মাটনের দোকানে চলে যাবার পর রাহুল ঘুম থেকে উঠে তার মাকে জিজ্ঞাসা করে, মা, ও মা, তুমি কি জানো মোহিনী কোথায় গেছে? সকাল সকাল আবার কোথায় চলে গেল কি জানি, তোমাকে কিছু বলে যায়নি? কই, বৌমা তো আমাকে কিছুই বলে যায়নি। আমি ভাবলাম হয়তো তোকে বলে গেছে। আমাকে কিছু বলে যায়নি বলেই তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি। রোজ রোজ যে কোথায় যাই, আজকে আমি জিজ্ঞাসা করেই ছাড়বো। এই বলে রাহুল আর তার মা দরজার সামনে দাঁড়িয়ে মোহিনীর আসার অপেক্ষা করতে থাকে। বেশ কয়েক ঘন্টার পর মোহিনী বাড়িতে আসে। মোহিনী বাড়িতে আসতে রাহুল তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মোহিনী, তুমি আমাকে কিছু না বলে, মাকে কিছু না বলে কোথায় গেছিলে? আমি বেশ কিছুদিন হলো তোমাকে লক্ষ্য করছি, কাউকে কিছু না বলে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। রাহুল একটু জোরে চিৎকার করে কথা বলতে মোহিনী কাঁদতে কাঁদতে বলে,
আসলে আমার মায়ের শরীর খুব অসুস্থ, তাই আমি মাটনের দোকানে মাটন বিক্রি করতে গিয়েছিলাম। আমার মা তো মাটন বিক্রি করে নিজের সংসার চালায়, মা তো উঠতেই পারছে না, তাই আমি মায়ের হয়ে মাটন বিক্রি করতে গিয়েছিলাম। মা, তুমি জেনে শুনে এই কসাই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে? আমি তো কিছু না জেনে এই মেয়েটাকে বিয়ে করেছিলাম, আর তুমি আমাকে ঠকালে। বাবা রাহুল, দেখ তুই বৌমাকে কিছু বলিস না, ওর মায়ের কারণে দোকানে গিয়েছিল। না রে বাবা, আমি তোকে ঠকাইনি, বৌমা খুব ভালো মেয়ে, আমি ওর কাছ থেকে রোজ মাটন কিনে আনতাম, যেটা তোর খুব পছন্দ হতো, তাই আমি ওকে বাড়ির বৌমা করে নিয়ে চলে আসার কথা ভাবি, আর তাতে তুইও রাজি হয়ে যাস। আর তাছাড়াও একটা মেয়ে হয়ে মায়ের কষ্টের কথা ভেবে দোকানে মাটন বিক্রি করতে গিয়েছিল। রাহুল তার মায়ের মুখে এই কথা শুনে সে আর মোহিনীকে কিছুই বলে না। তখন সে মোহিনীকে ভুলভাল কথা বলার জন্য ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে মোহিনীর মায়ের দোকানে একটা অন্য কর্মচারীকে রাখা হয়, যে প্রত্যেক মাসে মাসে ওই দোকানের ভাড়া দিত, এবং তাই দিয়েই বিলকিস দেবীর পেট চলে যেত। সেদিনের পর থেকে রাহুল মোহিনীকে নিয়ে হাসি খুশিতে বসবাস করতে থাকে।